আগে যে দুটি ক্লাস হয়েছিল এবং ওই দুটি ক্লাসের পরবর্তীতে আজকে এই তৃতীয় ক্লাসে মূলত দুইটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। একটা হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি, আর একটা হচ্ছে শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন ধাপ এবং মানুষের শ্রেণীবিন্যাসের বৈজ্ঞানিক যে 7টি ধাপ আছে তার ব্যাখ্যা এবং সর্বশেষ কিছু বৈজ্ঞানিক নাম এবং তার উচ্চারণ সম্পর্কে আমরা জানব। তো এখানে প্রথমে দেওয়া আছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, অর্থাৎ আমরা এখানকার সর্বশেষের আগে যে টপিকসটা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ এটা নিয়ে জানবো এবং এর মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো হচ্ছে নেস্টেড হায়ারার্কি। এই নেস্টেড হায়ারার্কি নিয়ে একটু বলবো। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, তো আন্তর্জাতিকভাবে কোনো জীবের মধ্যে উদ্ভিদ বা প্রাণীকে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে 7টা ভাগে সাধারণত। এটাকে আন্তর্জাতিক 7টি ধাপ বা কোড বলা হয়। তো তার প্রথম যে কোডটি আছে এটা হচ্ছে রাজ্য, কিংডম। এরপরে হচ্ছে ফাইলাম, পর্ব। তারপর নিচেরটা আছে ক্লাস, শ্রেণী। তার নিচেরটা হচ্ছে অর্ডার, মানে গোত্র। তারটা নিচে হচ্ছে ফ্যামিলি, অর্ডার বর্গ। গোত্র আছে, তারপর মানে ফ্যামিলি। আর তার নিচে হচ্ছে গণ, অর্থাৎ হচ্ছে জেনাস। এবং সর্বশেষ হচ্ছে প্রজাতি, অর্থাৎ হচ্ছে স্পেসিস। তার মানে আমরা এখানে বলতে পারি যে 7টি ধাপের সমন্বয়ে শ্রেণীবিন্যস্ত করা হয় কোনো জীবের, মানে উদ্ভিদ এবং প্রাণী। এখন কথা হচ্ছে যে এই 7টা ধাপের মধ্যে অনেক সময় প্রশ্ন আসে যে জীববিজ্ঞানের বৃহত্তম ধাপ কোনটি, বা বৃহত্তম ধাপ কোনটি, শ্রেণীবিন্যাসের বৃহত্তম ধাপ কোনটি। শ্রেণীবিন্যাসের বৃহত্তম ধাপ আসে তাহলে দিতে হবে যে রাজ্য। কেন স্যার এটা হচ্ছে বৃহত্তম ধাপ? বৃহত্তম ধাপ এই জন্য যে এই রাজ্য মানে হচ্ছে সমস্ত একটি রাজ্য। যদি আমরা ধরেই নেই যে অ্যানিমালিয়া নামের একটি রাজ্য আছে, অ্যানিমালিয়া 5টা রাজ্যের মধ্যে একটি রাজ্য ধরে নিলাম যে অ্যানিমালিয়া একটি অনেক বড় রাজ্য। তো অ্যানিমালিয়াতে প্রজাতির সংখ্যা যতখানি থাকবে, পর্বতে কিন্তু আরো কমে আসবে। আবার পর্বতে যতখানি থাকবে, ক্লাসে তার চাইতেও প্রজাতির সংখ্যা কমে আসবে, কিন্তু বৈশিষ্ট্য বাড়তে থাকবে ক্রমান্বয়ে, বাট প্রজাতির সংখ্যা কমে আসবে। এই যে প্রজাতির সংখ্যাগুলো আস্তে আস্তে কমে আসতেছে এবং উপরেরটা বেশি থাকতেছে, তার চাইতে নিচেরটা কমে আসতেছে, তার নিচেরটা আরো কমে আসতেছে। তো বিষয়টা হচ্ছে যে রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণ প্রজাতির সংখ্যা থাকে বলে রাজ্যকে কিন্তু বৃহত্তম একক বলা হয়। নাম্বার 1 গেল। নাম্বার 2, অর্থাৎ আমরা এখানে লিখে দিচ্ছি বৃহত্তম একক হচ্ছে রাজ্য। যদি কখনো আবার প্রশ্ন আসে, প্রশ্নটা এভাবে আসতে পারে যে ক্ষুদ্রতম একক কোনটি? ক্ষুদ্রতম একক বলা হয় প্রজাতিকে, কেননা এর প্রজাতির সংখ্যা অনেক কম, বাট এর হচ্ছে বৈশিষ্ট্য বেশি। তাহলে ক্ষুদ্রতম একক। যদি ক্ষুদ্রতম এবং বৃহত্তম না থেকে শুধু যদি আসে যে মৌলিক একক কোনটি, যদি মৌলিক একক আসে তাহলে সরাসরি কোনো ধরনের কোনো চিন্তাভাবনা ছাড়াই প্রজাতি দিয়ে দিতে হবে, যে শ্রেণীবিন্যাসের 7টি ধাপের মধ্যে বা মৌলিক এককটা হচ্ছে প্রজাতি, মানে স্পেসিফিক এককের কথা। তাহলে এই যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপের মধ্যে 7টি কোড আছে, এই 7টি কোডের সমন্বয়ে মানুষের শ্রেণীবিন্যাসকে ব্যাখ্যা করা হয়েছে। মানুষের যে শ্রেণীবিন্যাসের যে 7টি ধাপ আছে তাকে কেন্দ্র করে আমরা একটু জানবো, যেটাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক ধাপ, মানুষের বৈজ্ঞানিক ধাপ। আচ্ছা, তার আগে আমরা একটু বলে নেই যে নেস্টেড হায়ারার্কি কি। নেস্টেড হায়ারার্কি হচ্ছে এমন একটা জিনিস, উপরের যে স্টেপটা থাকবে সেই স্টেপটাকে বলা হয় সেট, আর নিচের যে স্টেপটা থাকবে সেটাকে বলা হচ্ছে উপরের সেটের উপসেট। এখন আমি যদি উদাহরণ দেই, রাজ্যকে যদি আমরা সেট হিসেবে ধরি তাহলে পর্বটা কি? তাহলে পর্বটা হচ্ছে উপসেট। আবার পর্বটাকে যদি আমরা সেট হিসেবে ধরি তাহলে পর্বের উপসেটকে শ্রেণী সেক্ষেত্রে উপসেট হয়ে যাচ্ছে। আবার শ্রেণীটাকে যদি আমরা সেট হিসেবে ধরি, শ্রেণীর সেট কোনটা হচ্ছে বর্গ হচ্ছে উপসেট। বর্গটাকে যখন আমরা সেট হিসেবে ধরবো তার উপসেট হচ্ছে গোত্র। তো শ্রেণীবিন্যাসের এই যে সেট এবং তার পরবর্তী ধাপটা হচ্ছে উপসেট, এইভাবে সাজালে বা শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বা এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নেস্টেড হায়ারার্কি। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা পেয়ে যাওয়ার সময়, নেস্টেড হায়ারার্কি। নেস্টেড হায়ারার্কি। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে আন্তর্জাতিক কোড, স্বীকৃতিপ্রাপ্ত কোড হচ্ছে 7টি। এরপর বৃহত্তম একক কিংডম মানে রাজ্য, এবং ক্ষুদ্রতম একক যদি আমরা ধরি তাহলে প্রজাতি।
আর যদি শুধু মৌলিক একক বলে তাহলেও প্রদত্তি। এবং নেস্টেড হায়ারার্কি কি, অনেক সময় প্রশ্ন দেখা যায় যে নেস্টেড হায়ারার্কি বলতে কি বোঝেন, এরকম প্রশ্ন দেওয়া হয়, সঙ্গে আসে। আচ্ছা, আমরা এখন হচ্ছে মানুষের বিষয়টা, মানুষের শ্রেণীবিন্যাসের যে ধাপ আছে 7টি, সেই ধাপের ব্যাখ্যা নিয়ে জানবো। নিঃসন্দেহে মানুষ প্রাণী, তাই এদের রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া অর্থাৎ জীবজগতের যে 5টা রাজ্য আছে তার মধ্যে পঞ্চম রাজ্য এটা, আমরা অ্যানিমেলিয়া দিয়ে রাখছি। তো স্যার, মানুষ অ্যানিমেলিয়াতে কেন? প্রথম কারণ হচ্ছে এরা প্রাণী, অর্থাৎ এদের কোনো প্লাস্টিক নাই। স্পেসিফিক একটা কথা, এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর নাই। হ্যাঁ, প্লাস এরা হচ্ছে হেটেরোট্রফিক, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তো এই সমস্ত কারণের জন্য মানুষ অ্যানিমেলিয়া তো আমরা বলতেই পারি। এর সঙ্গে আরো কিছু বৈশিষ্ট্য আছে, দেখা যাচ্ছে যে এরা সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট, অবশ্যই ইউক্যারিওটিক সেল প্রাণী। এছাড়া দেওয়া আছে যে এরা বহুকোষী, পরভোজী, যেটা আমি বললাম একটু আগে, পরভোজী এবং হেটেরোট্রফিক এবং জটিল টিস্যু তন্ত্র বিদ্যমান, অনেক টিস্যু, কোষ, কলা, অঙ্গতন্ত্র সমন্বয়ে গঠিত। এই কারণে মানুষ হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের বাসিন্দা বা প্রাণী। আচ্ছা, বুঝলাম। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা লিখতে পারি সুকেন্দ্রিক এবং পরভোজী। এরপর সুকেন্দ্রিক, পরভোজী, জটিল টিস্যুতন্ত্র, জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। আচ্ছা, এই কারণে মানুষ অ্যানিমেলিয়া রাজ্যে, রাজ্যের ইংরেজি কিন্তু কিংডম। হ্যাঁ। 2 নম্বর হচ্ছে পর্ব, ফাইলাম। আচ্ছা, বানানগুলো একটু দেখতে হবে কিন্তু অবশ্যই, গুরুত্বপূর্ণ, এটা আসলে অনেক সময় সৃজনশীল হয়ে দেওয়া হয়। তো ফাইলাম হচ্ছে কি আছে, মানুষ কোন পর্বের প্রাণী? মানুষ ডেফিনেটলি করডাটা পর্বের প্রাণী। করডাটা, মানুষ করডাটা পর্বের প্রাণী, কেননা এদের নটোকর্ডটা পরবর্তীতে কি হয়, দেখা যাচ্ছে সামনের অংশ সুষুম্না কাণ্ড, মস্তিষ্ক হয়ে যায়, পরবর্তী অংশটা হচ্ছে সুষুম্না কাণ্ড, এবং সর্বশেষ পেছনের অংশটা কি হয়, যে মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়। মেরুদণ্ড যদি আমরা একটু বিবেচনা করি যে নটোকর্ড কি, এই নটোকর্ডটা আসলে মেরুদণ্ড, নটোকর্ডটা যে পরবর্তী মেরুদণ্ড হয়ে যায়, এটা কেমন করে? আমরা যদি চিন্তা করি যে মানুষের ছোট্ট বাচ্চা, এটা হচ্ছে হ্যাঁ, আমরা যদি ধরে নেই যে মানুষের একটি ছোট্ট বাচ্চা, তো ছোট্ট বাচ্চার সমস্ত অংশই কিন্তু, এর শরীরের সমস্ত অংশই কিন্তু তরুণাস্থি নির্মিত। এখন এর পিঠে যে একটা অংশ থাকে, অনেক সময় এটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে কয়েক মাস পরে এই নটোকর্ডটা দেখা যায় শক্ত একটা হাড়, মোটামুটি শক্ত একটা হাড়, যাকে ব্যালেন্সড করার জন্য সৃষ্টিকর্তা প্রদত্ত এটা অটোমেটিক তৈরি হয়। তো এই অংশটাকে বলা হচ্ছে, বা এই হাড়টাকে বা হাড়ের খণ্ডটাকে বলা হচ্ছে যে নটোকর্ড। এই হাড়টাকে বলা হচ্ছে নটোকর্ড। অবশ্য আমরা জানি যে মেরুদণ্ডের 3টি যে ভ্রূণীয়স্থ, তার মধ্যে একটা এই নটোকর্ডটা সৃষ্টি। তো এখন যদি আমরা বলি যে স্যার, এটা নটোকর্ড, এই নটোকর্ডটা পরবর্তীতে যখন আরো বিকাশ প্রাপ্ত অবস্থায় এসে পৌঁছায়, তখন নটোকর্ডটা মেরুদণ্ডে রূপান্তরিত হয়। আচ্ছা, মেরুদণ্ডে রূপান্তরিত হয়। হ্যাঁ, এভাবে মেরুদণ্ডে রূপান্তরিত হয়। এবং এই নটোকর্ডের সামনের অংশটি সুষুম্না কাণ্ড এবং মেরুরজ্জু তৈরি করে দেয়। তো এই যে এত কিছু উৎপন্ন করলো, হ্যাঁ, এত এর বিকাশপ্রাপ্ত দশা, তাই নটোকর্ডটা পরবর্তীতে মেরুদণ্ডে রূপান্তরিত হয়। এটা কেবলমাত্র প্রকৃত মেরুদণ্ডী প্রাণীতেই রূপান্তরিত হলো, প্রকৃত মেরুদণ্ডী প্রাণীতেই এটা দেখা যায়। নটোকর্ডটা এইভাবে স্যার মেরুদণ্ডে রূপান্তরিত হয়, যার সামনের অংশটা হচ্ছে সুষুম্না কাণ্ড, পরবর্তী হচ্ছে মেরুদণ্ড। তাহলে এটা উন্নত প্রাণীতে, উন্নত মেরুদণ্ডী প্রাণীতে দেখা যায়। এই কারণে মানুষ তার হচ্ছে করডাটা পর্বের প্রাণী। আর করডাটা পর্বে যে সমস্ত প্রাণী বসবাস করে তাদেরকে কিন্তু কর্ডেটস বলা হয়। কর্ডেটস প্রাণী জগতের যে মেজর যে 9টি পর্ব, মেজর এই 9টি পর্বের মধ্যে শুধুমাত্র করডাটা পর্বেই মেরুদণ্ডী প্রাণী বসবাস, বাকি একটা পর্বে অমেরুদণ্ডী প্রাণী বসবাস। আচ্ছা, এরপরে দেওয়া আছে কি শ্রেণী ক্লাস। যখন এই ক্লাসের কথা আসে, যেহেতু আমরা মানুষের শ্রেণীবিন্যাস করছি,
যেহেতু আমরা মানুষের শ্রেণীবিন্যাস করছি, তাহলে আমরা জানবো যে স্যার মানুষ হচ্ছে কোন শ্রেণীর মধ্যে আছে। মানুষ ম্যামালিয়া শ্রেণীর মধ্যে আছে। অর্থাৎ পর্বের যে 7টা শ্রেণী তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে ম্যামালিয়া। এই ম্যামালিয়া শ্রেণীতে কেন মানুষ? কারণ প্রধান কারণ হচ্ছে দুইটি, অনেক কারণ আছে, তার মধ্যে দুইটি কারণ হচ্ছে যে এদের লোম আছে বা চুল আছে ত্বকে। দ্বিতীয় কারণ হচ্ছে এরা মাতৃ দুগ্ধ পান করে বড় হয়, ওটা হচ্ছে মা বাচ্চাকে দুধ পান করায়। এই কারণে মানুষ হচ্ছে ম্যামালিয়া ক্লাস। ওকে, তাহলে বোঝা গেল। এরপর অর্ডার হচ্ছে বর্গ। তো মানুষ হচ্ছে কোন কোন বর্গের? মানুষ প্রাইমেট বর্গের। মানুষ হচ্ছে প্রাইমেট বর্গের। অনেকবার এই প্রশ্নটা আসলে দেখা যায় যে মানুষ কেন প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত, বা মানুষ হচ্ছে কেন প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত একটি প্রাণী ব্যাখ্যা করো। মানুষ এই কারণে প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত যে অন্যান্য যে সমস্ত প্রাণী আছে, মেরুদণ্ডী যে সমস্ত প্রাণী আছে, তাদের উপযুক্ত হাত থাকলেও দেখা যাচ্ছে যে আঁকড়ে ধরার সঠিক যে ক্ষমতা, যে আমি যেমন হচ্ছে মার্কারটাকে ধরে রাখছি এইভাবে সুন্দর করে, সহজে যেমন কেউ এখান থেকে নিতে পারবে না। এই যে সুন্দর করে ধরে রাখার, আঁকড়ে ধরার যে ক্ষমতাটা, এটা কিন্তু কেবলমাত্র আমাদেরই সুবিকশিত। তাহলে আঁকড়ে ধরার ক্ষমতা প্লাস দৃষ্টিশক্তি অনেক বেশি উন্নত আমাদের। অনেক সময় বৈজ্ঞানিক ব্যাখ্যায় দেখা যায় যে মানুষের চোখের যে দৃষ্টি, এটা হচ্ছে ক্যামেরার সাথে তুলনা করা হয় অনেক সময়। তো তুলনা করলে পাওয়া যায় 576 মেগাপিক্সেল ক্যামেরার সমান কার্যক্ষম। তাহলে যে দৃষ্টিশক্তি এত উন্নত, প্লাস হচ্ছে আঁকড়ে ধরার সঠিক যে ব্যাপারটা, এটা হচ্ছে মানুষেই সুবিকশিত। এই যে সুবিকশিত হওয়ার কারণে মানুষ কিন্তু প্রাইমেট বর্গের। অপর দিকে কি আছে? গোত্র হচ্ছে ফ্যামিলি। আচ্ছা, ফ্যামিলিটা কি এদের? ফ্যামিলিটা হচ্ছে হোমিনিডা। ফ্যামিলি হচ্ছে হোমিনিডা। DAE। বৈজ্ঞানিক নাম লেখার সময় যখন গোত্রতে আসবো, ফ্যামিলিতে আসবো, তখন দেখবো যে শেষে যে কোনো কিছু থাকলেই DAE থাকতেছে, অর্থাৎ এই শেষে থাকতেছে। হয় ডি থাকবে, নাহলে এই তো অবশ্যই থাকবে। DAE, এই 3টা লেটার আমরা পাবো এই যে গোত্র লিখতে, যে গোত্র ফ্যামিলি যে কোনো প্রাণী যখন গোত্র হবে তখন দেখা যাচ্ছে মানে পেছনে আছে, সবার শেষে আছে। এটা একটা টেকনিক। তাহলে মানুষের হচ্ছে ফ্যামিলি কি? মানুষ কোন ফ্যামিলির অন্তর্ভুক্ত প্রাণী? হোমিনিডা প্রাণী। হোমিনিডা কেন? হোম মানে তো বাসা, বাসা অর্থাৎ যে বাসায় থাকবে, ব্যাপারটা এরকম। কিন্তু আসলে কি তাই? আসলে তাই হচ্ছে যে কারণটা হচ্ছে যে কারণ এরা শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং, এদের সঙ্গে এদের কিছু সাদৃশ্য আছে বা মিল আছে। তো মিল থাকার জন্য মানুষ হচ্ছে হোমিনিডা। শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং এগুলো তো হচ্ছে বন্য প্রাণী, বনে থাকে। কিন্তু মানুষ কোথায় থাকে? বাসায় থাকে। মানুষ বাসায় থাকার জন্য হোম, আর ওদের সঙ্গে মিল আছে নিডা, হোমিনিডা। এটা আমরা মনে রাখতে পারি এইভাবে। গণটা কি? গণ হচ্ছে জিনাস ইংরেজি। মানুষের জিনাসটা হচ্ছে হোমো। হোমো। একটু পরে আমরা পাবো যে দ্বিপদ নামকরণ কি, বা দ্বিপদ নামকরণের যে নিয়ম। তার আগে আমি একটু বলে নিই যে জিনাস হোমো, এই হোমো নিচে কিন্তু আলাদাভাবে আন্ডারলাইন করতে হয়। আচ্ছা, মানুষ হচ্ছে হোমো গণের অন্তর্ভুক্ত কেন? কারণ দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খারাপভাবে 2 পায়ে হাঁটতে পারে। অন্যান্য প্রাণীতে কিন্তু পা কিন্তু এত বিকাশপ্রাপ্ত নয়, মানুষই কেবলমাত্র খারাপভাবে হাঁটতে পারে। এবং মস্তিষ্কের মাথার তুলনায়, এদের দেহের অনুপাতে মস্তিষ্ক কিন্তু সবচেয়ে বড়। আসলে দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় বলতে কিন্তু এখানে মস্তিষ্ক যে অনেক বিশাল বোঝাচ্ছে এটা কিন্তু নয়। এটার অর্থটা হচ্ছে এটাই যে এদের যে সেরিব্রামের যে পরিমাণ, মাথার মধ্যে যে সেরিব্রাম, এই সেরিব্রামের
অংশটা তুলনামূলকভাবে বেশি, অর্থাৎ আমরা যেটাকে মগজ বলি সাধারণত। এই যে মগজটা দেখিয়েছিলাম সেটা এই যে মগজ, এর নাম হচ্ছে সেরিব্রাম। এর পরিমাণটা দেহের অনুপাতে বড়, বুদ্ধিবৃত্তিক ভাবে উন্নত আমরা বলতে পারি। এই কারণে মানুষ হচ্ছে হোমোগণের অন্তর্ভুক্ত। অপরদিকে সর্বশেষ প্রজাতিতে একটি ব্যাপারটা হচ্ছে যে প্রজাতির নামটা কিন্তু শুধুমাত্র কি বলে সাপিয়েন্স হলেও, মানুষের ক্ষেত্রে সাপিয়েন্স হলেও কিন্তু এটাকে কিন্তু একত্রে গণ এবং প্রজাতির সমন্বয় লিখতে হয়, যেহেতু মানুষের বৈজ্ঞানিক নাম। আচ্ছা, মানুষের বৈজ্ঞানিক নামটা কি? হোমো সাপিয়েন্স। হোমো সাপিয়েন্স ব্যাপারটা লক্ষ্য করার মতো। অবশ্যই হোমো এবং সাপিয়েন্স দুইটা পদ, এই দুটো পদের নিচে আন্ডারলাইন করতে হবে যখন আমরা হাতে লিখব, এই নিয়মটা পাবো। আচ্ছা, তাহলে মানুষের বইয়ের নাম হচ্ছে হোমো সাপিয়েন্স। হোমো সাপিয়েন্স মানুষ সাপিয়েন্স প্রজাতি থেকে অন্তর্ভুক্ত। প্রজাতিতে অন্তর্ভুক্ত হচ্ছে যে এদের খাড়া কপাল আছে, অর্থাৎ কপালটা হচ্ছে খাড়া, চওড়া, যথেষ্ট চওড়া এবং খাড়া। তারপরে আছে কি এদের খুলির হাড়, মানে মাথার খুলির যে করটি স্কেলেটাল, এই হাড়টা অন্যান্য প্রাণীর তুলনায় পাতলা। অর্থাৎ সেরিব্রামকে আবৃতকারী উপরের যে হাড়, সেটাকে বলা হচ্ছে যে করটি বা হাড়। তো এই যে করটি বা হাড়টা তুলনামূলকভাবে পাতলা, এই পাতলা হওয়ার জন্য ভেতরের পরিমাণটা অনেক বেশি। ধরে নিলাম একটু। আচ্ছা, এই যে করটিটা পাতলা হওয়ার জন্য, মানে যে খুলিটা পাতলা হওয়ার জন্য ভেতরে অনেক বেশি জায়গার জন্য অনেক বেশি মগজের পরিমাণ। আর অনেক বেশি মগজ থাকার অর্থটাই হচ্ছে যে সে বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত, তার চিন্তা শক্তি অনেক প্রখর, চিন্তা ভাবনা স্পর্শ স্বাদ গান সবকিছুই বুদ্ধিবৃত্তিকভাবে বুদ্ধিমত্তা সম্পন্ন একজন, সবচেয়ে সেরা। তো এই যে সেরিব্রাম, এটা কে করছে? সেরারা কে করছে? সেরিব্রাম করছে। সেরিব্রামের সংখ্যা যত বেশি হবে সে বুদ্ধিবৃত্তিকভাবে তত বেশি উন্নত হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হোমো সাপিয়েন্সের করটি বা খুলিটা তুলনামূলকভাবে পাতলা হওয়ার জন্য সেরিব্রামের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি, কারণ এরা আছে বুদ্ধিতে সেরা। বাট অন্যান্য যে সমস্ত প্রাণী আছে তাদের কিন্তু এই করটিটা অত পাতলা নয়, এরা এই করটির পরিমাণটা কিন্তু অনেক বেশি মোটা। আর করটির পরিমাণটা মোটা হওয়ার মানেটা কি? ভেতরে জায়গা কমে যাবে, ভেতরে সেরিব্রাম যেটা মগজ, এটার পরিমাণ কমে যাবে। আর সেরিব্রামের পরিমাণটা কমে যাওয়া মানে হচ্ছে সে বুদ্ধিবৃত্তিকভাবে কিছুটা অনুন্নত হবে মানুষের তুলনায়। আচ্ছা, সেরিব্রামের দুইটি অংশ আছে, আমরা জানবো সমানুপাতে যে। তাহলে এগুলো হচ্ছে মানুষের বৈজ্ঞানিক ধাপ এবং এর ব্যাখ্যা। তাহলে আমরা একটু এখন যদি দেখে নিই, শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি? শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে 7টি। এর মধ্যে কী কী আছে? এর মধ্যে আছে হচ্ছে রাজ্য আছে। মানুষের সাপেক্ষে যদি বলি রাজ্য, মানুষ কোন রাজ্যে? মানুষ হচ্ছে অ্যানিমেলের রাজ্যে। এরপর আছে হচ্ছে পর্বটা মানুষের পর্ব কি? করডাটা পর্ব। ক্লাস কি মানুষের? ম্যামালিয়া। এরপর আছে হচ্ছে অর্ডার আছে বর্গ কি? হোমিনিডা। বর্গটা হচ্ছে প্রাইমেট। আর ফ্যামিলি কি? ফ্যামিলি হচ্ছে হোমিনিডা। এরপর আছে গণ জেনাসটা কি? হোমো এবং স্পেসিস সাপিয়েন্স, হোমো সাপিয়েন্স একত্রে। ওকে, এটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক ধাপ বা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপের মধ্যে মানুষের সাপেক্ষে আমরা একটু আলোচনা করলাম। শ্রেণীবিন্যাসের ধাপের পরে আছে কি? দ্বিপদ নামকরণ। ওকে, দ্বিপদ নামকরণ কি? এর আগে জানতে গেলে আমাদের জানতে হবে যে দ্বিপদ নামকরণ এটা কোথায় থেকে আসছে।
আচ্ছা, এই যখন এই জিনিসটা আসে যে দ্বিপদ নামকরণ কথাটা আসে, তখন একটা বিজ্ঞানীর মানে হচ্ছে বৈজ্ঞানিক সায়েন্টিস্টের নাম আমাদের নিতে হয়, যার নাম হচ্ছে সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস 1753 খ্রিস্টাব্দে তিনি একটি বই লিখেছিলেন, স্পিসিস প্ল্যান্টারাম। স্পিসিস প্ল্যান্টারাম 1753 সালে তার লেখা একটি বই। স্পিসিস প্ল্যান্টারাম। তো এখানে সাধারণত তিনি গণ, বর্গ, গোত্র, প্রজাতি এই শব্দগুলো প্রথম ব্যবহার করেন এবং তিনি ব্যাখ্যা দেন যে আসলে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার কি। বাইনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ পদ্ধতি বলতে বোঝায় যে কোনো জীবের বৈজ্ঞানিকভাবে দুইটি পদ অর্থাৎ গণ এবং প্রজাতি নিয়ে যে নামকরণ, সেটাকে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। তার মানে আমরা সঠিকভাবে বলতে পারি, তার মানে আমরা সঠিকভাবে যদি আরেকবার সঙ্গে বলি যে কোনো জীবের বৈজ্ঞানিক উপায়ে দুইটি পদের সমন্বয় অর্থাৎ গণ এবং প্রজাতির সমন্বয়, প্রজাতি পদের সমন্বয়ে যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার বলা হয়। ওকে, তাহলে এই যে স্পিসিস প্ল্যান্টারাম 1753 সালে এই নামগুলো লাগবে। তার বইয়ের নাম, এটা গ্রন্থের নাম। এই গ্রন্থে সাধারণত তিনি মানে লিখিত আকারে তোমার হচ্ছে যে এই বৈজ্ঞানিক নামকরণের যে ব্যাপারগুলো মূলত তিনি প্রথম লিপিবদ্ধ করেন। তো এই লিপিবদ্ধ করার কারণে কিন্তু তাকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়, এক সময় তাকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়, ক্যারোলাস লিনিয়াসকে। আচ্ছা, তাহলে দ্বিপদ নামকরণ কি আমরা জানলাম যে দুইটি পদ মিলে কোন একটা জীবের বৈজ্ঞানিক নাম হবে। যেমন আমরা ধরে নিই যে আলুর বৈজ্ঞানিক নাম কি, আলু। আলু দিয়ে আমরা বোঝাই হ্যাঁ, অবশ্যই আন্ডারলাইন করতে হবে। তাহলে আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারোসাম। সোলানামটা হচ্ছে প্রথম পদ গণ, টিউবারোসামটা হচ্ছে প্রজাতি পদ। সোলানাম টিউবারোসাম, সোলানামটা হচ্ছে প্রথম পদ অর্থাৎ গণ, জিনাস, এবং পরে প্রজাতি অর্থাৎ টিউবারোসাম। তার মানে এই দুইটা পদ মিলে একটি জীবের বৈজ্ঞানিক নাম অর্থাৎ দ্বিপদ নামকরণ। জিনাস এবং স্পিসিস দুইটা পদ, এই দুইটা পদের সমন্বয়ে কোন একটা জীবের বৈজ্ঞানিক নাম, এটাকে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। ওকে, বা বাইনোমিয়াল নোমেনক্লেচার। বাই মানে হচ্ছে ডাবল, মানে দুই। তাহলে এই যে দ্বিপদ নামকরণ পদ্ধতি কিন্তু আবার লিখিত আকারে একটা জায়গায় সংরক্ষিত করা আছে, যেটার একটা আবার নাম আছে, একটা যেমন একটা বলতে পারি যে লিখিত দলিল। তো এই দলিলটা আবার দুই রকমের, দুই ভাগে বিভক্ত করছে কি, ICBN এবং ICZN। এই পৃথিবীর যত উদ্ভিদের নাম আছে, বৈজ্ঞানিক নাম আছে, সবগুলোই ICBN, এবং যত প্রাণীর নাম আছে সবগুলোই ICZN এর পুস্তক আকারে লিখিত আকারে একটি দলিল সেটি সংরক্ষিত আছে এখন। ICZN অনেক সময় পূর্ণ নাম দেওয়া হয় বা আসে পরীক্ষায়। ICBN এর পূর্ণ নাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। বোটানি কথাটার অর্থ যখনই আসে তখন উদ্ভিদ সম্পর্কিত। বোটানি মানে হচ্ছে উদ্ভিদ, আর উদ্ভিদ মানে হচ্ছে গাছপালা। তার মানে এই ICBN এ যত উদ্ভিদ প্রজাতি আছে তাদের নামগুলো লিখিত আকারে আছে, সংরক্ষিত আছে। আর ICZN কি, সব কিছু ঠিক থাকবে। ইন্টারন্যাশনাল কোড অফ শুধুমাত্র বোটানির জায়গায় জিওলজিক্যাল লাগবে। আর আমরা জানি যে জিওলজি মানে হচ্ছে প্রাণী, তার মানে বোটানি হচ্ছে উদ্ভিদ আর জিওলজি হচ্ছে প্রাণী। তার মানে এখানে সমস্ত প্রাণীর নাম লিখিত অবস্থায় আছে বা লিখিত আকারে সংরক্ষিত একটি দলিল, যেটা কোড আকারে আছে আর কি। যে 7টি কোডের কথা বলা হয়েছে ওই 7টি কোড এভাবে আছে। তো সায়েন্টিফিক নাম বা দ্বিপদ নামকরণ, যেটা বৈজ্ঞানিক নামকরণ, তো বৈজ্ঞানিক নামকরণ বা বৈজ্ঞানিক নাম লেখার সময় কিছু সুনির্ধারিত পদ্ধতি তিনি প্রবর্তন করেন, যেটা কিনা আমরা আগে বলছি যে এই যে স্পিসিস প্ল্যান্টারাম শুধুমাত্র দ্বিপদ নামকরণ, শুধুমাত্র বৈজ্ঞানিক নামকরণ কিভাবে হয় বা সেগুলোই নাই, মানে সায়েন্টিফিক নাম সহকারে অ্যাকচুয়ালি নামগুলো
লিখতে গেলে কিভাবে লিখতে হয় এবং যখন আমরা মুদ্রণ করব তখন কিভাবে নিয়ম মেনে মুদ্রিত করতে হয় সে সম্পর্কিত বিস্তারিত এখানে দেওয়া আছে। আমরা একটু জানবো, একটু শর্টলি জানবো। তো দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রথমেই বলা আছে যে দ্বিপদ নামকরণ সাধারণত ল্যাটিন ভাষার মতো হতে হবে। দ্বিপদ নামকরণ ল্যাটিন ভাষার মতো হতে হবে। তো ল্যাটিন ভাষাটা আসলে কোন জায়গা থেকে আসছে? ল্যাটিন ভাষাটা সাধারণত ইতালি, রোম, এই জায়গাগুলো থেকে আসছে, গ্রিস, এই জায়গাগুলো থেকে নেওয়া হয়। তো ল্যাটিন ভাষার মতো হইতে হবে প্রথম শর্ত। আমাদের বাংলাদেশে একজন ছিল, কি বলে, সাজিদ আলী হাওলাদার। হ্যাঁ, এই বই অনুযায়ী যদি আমি বলি যে সাজিদ আলী হাওলাদার তিনি একটি নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেছে যার নাম হচ্ছে জাকিরানা ঢাকা। আমি একটু দেখি, জাকিরানা ঢাকা, জাকিরানা, জাকিরানা কি আর ঢাকা কি? ঢাকা থেকে বোঝাই যাচ্ছে যে এটা রাজধানীর নাম, তার মানে ঢাকায় এই ব্যাংকটা আবিষ্কার করছে কে? সাজিদ আলী হাওলাদার। তাহলে জাকিরানা হলো কেন? জাকিরানা এই কারণে হলো যে প্রাণীবিদ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কাজী জাকির হোসেনের নামের প্রতি শ্রদ্ধা রেখে জাকিরানা, জাকির, সেখান থেকে নেওয়া হয়েছে জাকিরানা, মানে জাকির থেকে জাকিরানা নেওয়া হয়েছে, জাকিরানা ঢাকা। ওকে, কিছু ব্যতিক্রম আছে, যাই হোক এটা একটা। এরপর কি বলা আছে যে বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, যেটা আমরা একটু করলাম। কয়টি? দুটি অংশ। কি কি থাকবে? এই যে এটা একটা গণ, গণ ও প্রজাতি, এই দুটা পদ অবশ্যই থাকতে হবে। গণ এবং প্রজাতি। যেমন অনেক সময় মানুষের বৈজ্ঞানিক নাম, যেমন হোমো সাপিয়েন্স, হোমো একটা গণ, সাপিয়েন্স একটা গণ। তারপর কাতলা মাছের বৈজ্ঞানিক নাম কাতলা, কাতলা একই, যদিও কিছু এক্সেপশনাল আছে। কাতলা, কাতলা দুইটা পদ, সামনেরটা মানে পূর্বেরটা হচ্ছে গণ, পরেরটা থাকবে প্রজাতি, সবসময় তাই হবে। এছাড়া দেওয়া আছে কি মৌমাছি, এপিস ইন্ডিকা, তারপর আছে আমের আছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তারপর ধান আছে ওরাজা সাটিভা, পাট আছে কর্পোরাস ক্যাপসুলারিস, জবা গাছ আছে, জবা ফুলের গাছ অর্থাৎ হিবিস্কাস রোসা সাইনেন্সিস ইত্যাদি ইত্যাদি। আমরা যখন যাবো তাহলে দুটো অংশ থাকবে, একটা হচ্ছে গণ, একটা প্রজাতি। ওকে, এরপরে হচ্ছে মূল কথা, একদম মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বৈজ্ঞানিক নাম, নামের যে দুটি অংশ। সাপোজ আমি লিখলাম ল্যাবিওরোহিটা, রুই মাছের বৈজ্ঞানিক নাম বলে দিচ্ছি, রুই মাছের বৈজ্ঞানিক নাম। তো নামটা কি ঠিকঠাক আছে? মানে বৈজ্ঞানিক নাম লেখাটা কি ঠিক হয়েছে? অবশ্যই নয়। কেন? কারণ স্যার দাগ দিতে হবে, আমার করছি তো একটু আগে, যদি এখন একটু যাই নাই। আচ্ছা, দাগ দিলাম, তাহলে কি হয়েছে? না, কখনো হয় নাই। কেন হয় নাই? কেননা বৈজ্ঞানিক নামে শুধুমাত্র শুরুর যে অক্ষর, আদ্যাক্ষরটাই কেবলমাত্র বড় হবে, বাকি সকল অক্ষর, যতগুলো অক্ষর থাকে না কেন সবগুলো ছোট হাতের হবে। তাহলে সেই অনুযায়ী এখানে একটা বড়, তাই রং এটা, আমরা ছোট হাতের অক্ষর দিব আমরা এখানে। ল্যাবিওরোহিটা, এখানে বলতেছে যে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের অক্ষরটা হচ্ছে বড় অক্ষর হয়, প্লাস সমস্ত অক্ষর ছোট হাতের হবে। ওকে, এরপরে কি আছে? আরো যদি কিছু আমরা লিখি যে হ্যাঁ, আমরা যদি 4 নম্বর ধাপের কথা চিন্তা করি যে বৈজ্ঞানিক নাম আমরা যখন লিখব তখন অবশ্যই এভাবে আন্ডারলাইন করতে হবে, দুইটা পদের নিচে আলাদা আলাদাভাবে দাগ দিতে হবে। আর যখন মুদ্রণ করবো, অর্থাৎ যখন টাইপ করে যেটা, সেটা যখন প্রিন্ট নেওয়া হবে, যেমন বইয়ে প্রিন্ট নেওয়া আছে যেটা আমরা করতেছি, যখন প্রিন্ট নেওয়া হবে তখন কিন্তু শুধুমাত্র একটু ইটালিক মানে একটু বাঁকা করলেই হবে, সেখানে আলাদাভাবে কোনো দাগ দেওয়ার দরকার নাই। অর্থাৎ যখন আমরা টাইপ করব বা মুদ্রণ করার জন্য টাইপ করব তখন শুধুমাত্র একটু বাঁকা, অর্থাৎ ইটালিক ফর্মিলেই হবে। আচ্ছা, এরপর কি আছে? আরেকটা কথা হচ্ছে যে একটা জীবের যদি একাধিক বৈজ্ঞানিক বা বিজ্ঞানীগণ যদি নামকরণ করে থাকে সেক্ষেত্রে কি হবে? একটা ভেজাল লেগে যাবে।
এখন কথা হচ্ছে যে ল্যাবোরেটরিটার নামকরণ করছে করিম এবং রহিম, আরও দু একজন আদার্স। তাহলে করিম, রহিম কিংবা হচ্ছে সুমন, দেখা যাচ্ছে যে তিনজন নাম করছে ল্যাবোরেটর। তাহলে করিম, রহিম, সুমন আমরা লিখে নিই যে করিম, রহিম, সুমন তিনজনের নাম যেহেতু আবিষ্কার করছে, তাহলে কি তিনজনের নামই কি আমরা প্রবর্তক হিসেবে রাখবো ল্যাবোরেটর? কখনোই নয়। প্রথম যিনি আবিষ্কার করছেন করিম, তাকে আমরা দিব। তার নামের সংক্ষিপ্ত শুধু সামনের অক্ষরটা আমরা এখানে সংক্ষিপ্ত আকারে, আচ্ছা করিম না, হ্যাঁ সংক্ষিপ্তভাবে কে দিব, জাস্ট এক্সাম্পল এটা। যদিও এখানে দেওয়া আছে যে হোমোসাপিয়েন্স, হোমোসাপিয়েন্সের এই বৈজ্ঞানিক নামটা আবিষ্কার করছে ক্যারোলাস লিনিয়াস। অর্থাৎ প্রথম যিনি আবিষ্কার করবেন তার নামের সংক্ষিপ্ত প্রথম অক্ষরটা আমরা বড় হাতের অক্ষরটা এখানে প্রয়োগ করতে পারি। কি দেওয়া আছে? লিনিয়াস, হোমোসাপিয়েন্স, লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস থেকে লিনিয়াসের এল নেওয়া হয়েছে। তার প্রথম যিনি আবিষ্কার করবেন তিনি প্রবর্তক হিসেবে থাকবেন। ওকে, তাহলে আমরা এখানে জানলাম যে দ্বিপদ নামকরণের পদ্ধতির যে 7টি ধাপ, কোড বা ধাপ আন্তর্জাতিক, এছাড়াও বৈজ্ঞানিক ধাপের ব্যাখ্যাগুলো, প্লাস আমরা জানলাম দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার কি এর সংজ্ঞা, এবং ICBN এবং ICZNA যে উদ্ভিদ এবং প্রাণীর নামগুলো কোড আকারে লিখিত আকারে সংরক্ষিত এখন আছে সে সম্পর্কে জানলাম এবং পূর্ণরূপ জানলাম। এই চ্যাপ্টারের সর্বশেষ আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে কিছু বৈজ্ঞানিক নাম এবং তার উচ্চারণ। নামগুলো নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব দেখা যায় যে স্যার এটা উচ্চারণ করবো কীভাবে। এই নামগুলো তো সাধারণ ইংরেজি বা বাংলার মতো নয় যে চিরাচরিত নিয়মে উচ্চারণ করে গেলাম মোটামুটি, তাই ধারণা নিয়ে এগুলো ওই যে ল্যাটিন ভাষার মতো, এগুলো উচ্চারণ করার জন্য কিছু ক্রাইটেরিয়া আমাদের বা কিছু কী বলে যে প্রসেস বা পদ্ধতি অবলম্বন করতে হবে অনেক সময়। তা আমরা যদি বই অনুযায়ী পড়াই, ধানের তোমরা জানো যে এটা তেমন কিছু নাই, এটা জটিল কিছু নাই। ধান কি আছে? অরাইজা সাটিভা, একটু নির্বিষ, সমস্যা নেই। অরাইজা সাটিভা লাইক অ্যাজ এ নাউন। তাহলে অরাইজা সাটিভা ধানের নাম, ধানের বৈজ্ঞানিক নাম। ওকে, তো বৈজ্ঞানিক নামকরণ কেন করা হয়? আসলে পৃথিবীতে এত উদ্ভিদ প্রাণী প্রজাতি আছে যে প্রত্যেকটি দেশে যদি একটি করে নাম রাখতে যাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে আমেরিকার লোক ইংল্যান্ডে যেয়ে বা ইংল্যান্ডের লোক বাংলাদেশে এসে নামগুলো গুলিয়ে ফেলবে। এই কারণে সমস্ত দেশের বিজ্ঞানীগণ বসে তারা চিন্তা করলো যে এমন একটা নাম দেওয়া যাবে, এমন একটা ইউনিক নাম গঠন করা হোক এক একটি প্রাণীর জন্য, এক একটি জীবের জন্য, মানে উদ্ভিদ বা প্রাণীর জন্য, যেটা কিনা সারা দেশব্যাপী একই নামে পরিচিত থাকবে। তাহলে আর এই যে মানে গণ্ডগোল হয়ে যাবে না বিষয়গুলো। তাহলে অরাইজা সাটিভা যদি আমি আমেরিকায় যেয়ে বলি যে অরাইজা সাটিভা কি, বা অরাইজা সাটিভা আসলে অরাইজা সাটিভা দেন বা অরাইজা সাটিভা কিসের বৈজ্ঞানিক নাম, তাহলে কিন্তু ওরা বুঝে নেবে। ইংল্যান্ডের ক্ষেত্রেও তাই, লন্ডনের ক্ষেত্রেও তাই, বাংলাদেশেও তাই, আমেরিকা, ভুটান, মানে যাবতীয় যত দেশ আছে সবগুলোতে সেম নাম, এটা বৈজ্ঞানিক নাম, এটা হচ্ছে ইউনিক নাম। ওকে, অরাইজা সাটিভা এটা ধানের বৈজ্ঞানিক নাম, আমার সঙ্গে সঙ্গে অবশ্যই লিখতে হবে। তারপর কি আছে? পাট। হ্যাঁ, পাটে একটু ভেজাল লেগে যায় অনেক সময়। আমরা যেমন ইংরেজি পড়ি সিলেবল বা শব্দাংশ ভাগ করে পড়ি, তো এটাও একটু ভাগ করে পড়লে বেটার হবে। তাহলে কর্কোরাস ক্যাপসুলারিস, আমরা পড়ব কর্কোরাস ক্যাপসুলারিস, পাটের বৈজ্ঞানিক নাম কর্কোরাস ক্যাপসুলারিস। এভাবে যদি আমি লিখে দিই আবারও, CHO কর্কোরাস, RUS কর্কোরাস, CAP ক্যাপ, SU ক্যাপসু, LARIS ক্যাপসুলারিস, তাহলে কর্কোরাস ক্যাপসুলারিস পাটের বৈজ্ঞানিক নাম। ওকে, আমের জানো যে আমের স্যার ম্যাঙ্গিফেরা ইন্ডিকা,
ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা, আম। ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা আমের বৈজ্ঞানিক নাম। ওকে, তারপর কি দেওয়া আছে? কাঁঠাল। হ্যাঁ, কাঁঠাল একটু ঝামেলা হয়। আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে পরীক্ষায় সাধারণত কিন্তু যে জাতীয় যে জীবগুলো বা জাতীয় যে প্রাণীগুলো আছে, উদ্ভিদ এবং প্রাণীগুলো আছে, এগুলো থেকে কিন্তু বেশি পরিমাণ প্রশ্ন আসতে দেখা যায় অনেক সময়। বইগুলোর নাম দেওয়া হয় সৃজনশীল ক, কিংবা দেখা যাচ্ছে যে MCQ নাম শুদ্ধকরণে থাকে অনেক সময়। তো জাতীয় যে নামগুলো, জাতীয় যে ব্যাপারটা আছে, সেগুলো আমরা একটু বেশি মাথায় রাখার চেষ্টা করবো। কাঁঠাল, আর্টোকার্পাস হেটেরোফাইলাস। আমি একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিই। আর্টো, আর্টোকার, PUS, আর্টোকার্পাস, হে, টে, রো, ফেল, LUS, ফাইলাস। তাহলে আর্টোকার্পাস হেটেরোফাইলাস, এটা হচ্ছে কাঁঠালের বৈজ্ঞানিক নাম। হ্যাঁ, তারপর কি আছে? শাপলা আছে হচ্ছে নিমফিয়া, NYMPHAEA, নিমফিয়া নৌচালি। তাহলে নিমফিয়া নৌচালি, হ্যাঁ এটা একটু আছে। এটা যদি আমি একটু ভেঙে বুঝিয়ে দিতে চাই, NYM নিম, PHA নিমফা, নিমফাই, কিন্তু এটা হচ্ছে নিমফিয়া। আচ্ছা, নিমফিয়া নৌচালি, NOU নৌ, CHALI নৌচালি, নিমফিয়া নৌচালি হচ্ছে শাপলার বৈজ্ঞানিক নাম। এরপরে কি আছে? জবা। হ্যাঁ, জবাটা হচ্ছে হিবিস্কাস রোসা সাইনেন্সিস। ওকে, জবা, হিবিস্কাস রোসা সাইনেন্সিস, জবা। তারপর কি আছে? কলেরা জীবাণু, ভিব্রিও কলেরা। ওকে, তারপর আছে হচ্ছে আরশোলা, পেরিপ্লানেটা আমেরিকানা। আরশোলাটা একটু দেখাই। PRI, পেরিপ্লানেটা আমেরিকানা, পেরিপ্লানেটা আমেরিকানা। এভাবে করতে হবে, শব্দাংশে ভেঙে ভেঙে নিয়ে করতে হবে, তাহলে ইজিলি মাথায় থাকবে এবং লিখতে হবে বারবার। পেরিপ্লানেটা আমেরিকানা, আসলে বইটির নাম আসলে তেলাপোকা বলা হয়। মৌমাছি কি? অ্যাপিসেন্টিকা। ইলিশ, টেনোয়ালোসা ইলিশা, সহজ। এছাড়া কি আছে? কোনো ব্যাঙ। কোনো ব্যাঙের ক্ষেত্রে একটু ঝামেলা অনেক সময়। ডুটাফ্রেনাস মেলানোস্টিকটাস। আচ্ছা, ব্র্যাকেটে যেটা দেওয়া আছে এটা আগে ইউজ করা হয়তো, এটা আপডেট। যদি এটা একটু ভেঙে দিই আমি, DUTTA, ডুট্টা, DUTTA, ডুট্টা। ফ্রিনাস, PHRY, ফ্রি, NUS, ডুটাফ্রেনাস। আর এটা তো বুঝতেই পারো, MELA, মেলা, NOS, মেলানোস, টিক, TUS, টাস, ডুটাফ্রেনাস মেলানোস্টিকটাস। ওকে, তারপর কি আছে? কপসিকাস সালারিস, ডুয়েল, CHUS, কপসিকাস, SAULARIS, কপসিকাস সালারিস। ওকে, তারপর কি আছে? রয়্যাল বেঙ্গল টাইগার, প্যান্থেরা টাইগ্রিস, এরপর মানুষ, সমস্যা জামাই।
তাহলে আমরা প্রথম অধ্যায়ের মোট 3টি ক্লাসে এই ভিডিওটা শেষ করছি। যে প্রথম টপিকসে আমরা সাধারণত দেখা যাচ্ছে যে জীববিজ্ঞানের ধারণা অ্যারিস্টটল এবং জীববিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে ভৌত শাখা এবং ফলিত শাখা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছিলাম। এবং দ্বিতীয় ভিডিওতে আমি দিয়েছিলাম জীববিজ্ঞানের যে শ্রেণীবিন্যাস, অর্থাৎ জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসটা নিয়ে বিস্তারিত মোটামুটি 50 মিনিটের একটা ভিডিও ছিল। এবং আজকের তৃতীয় ক্লাস অর্থাৎ শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, নেস্টেড হায়ারার্কি, মানুষের বৈজ্ঞানিক নাম এর সাপেক্ষে যে ধাপগুলো আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা, এটা বোঝানোর চেষ্টা করেছি। প্লাস দ্বিপদ নামকরণ অর্থাৎ বাইনোমিয়াল নোমেনক্লেচার কি, সুরিস প্রকৃতিবিদ ক্যারোসিনিয়াস এর সম্পর্কে একটু বলেছি, তার লেখা যে একটা গ্রন্থ আছে সেটা। প্লাস সবার শেষে যে বৈজ্ঞানিক নামগুলো দেওয়া আছে বইয়ের প্রথম অধ্যায়ের প্রায় শেষের দিকে, এই নামগুলোর সঠিক উচ্চারণ করে দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা উপকৃত হবে কিছুটা এই ভিডিওতে। আর এর সঙ্গে প্রথম অধ্যায় শেষ হয়ে গেল। আর বিশেষ করে এরপরে এই অধ্যায়ের শুধু আরেকদিন ক্লাস থাকবে, সেটা হচ্ছে সৃজনশীল সমাধান কীভাবে করতে হয়, একটা উদ্দীপক কীভাবে বুঝতে হয়, উদ্দীপকটা কত ধরনের হতে পারে বা আসতে পারে। আমরা কিছু সৃজনশীল সলভের একদিন ক্লাস দিব বা ক্লাস করাবো। প্রথম অধ্যায় থেকে কত ধরন বা কীভাবে সৃজনশীলগুলো আসলে কীভাবে লিখতে হবে, প্লাস কীভাবে অ্যান্সার করতে হবে, একটা প্রশ্নে কীভাবে অ্যান্সার করলে সেটা হচ্ছে ফুল মার্কস পাওয়া যাবে, বা কেমনভাবে অ্যান্সার করলে স্যার ভালো মার্কস দিবে, বা দেখা যাচ্ছে একটা কোয়ালিটিফুল অ্যান্সার আমি করতে পারবো বা বুঝতে পারবো, সৃজনশীল বোঝানো এবং কীভাবে অ্যান্সার করতে হয় এই সাপেক্ষে প্রথম অধ্যায় সাপেক্ষে আমরা একটা ক্লাস দিব। ওকে, তো সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।